আসসালামু আলাইকুম। ক্যান্সার শব্দটি শুনলেই আমাদের মনে প্রথমে আসে ভয়। কিন্তু একজন দরিদ্র মানুষের কাছে ক্যান্সার কি শুধুই একটি রোগ, নাকি রোগের সঙ্গে শুরু হয় আরেকটি যুদ্ধ, চিকিৎসার টাকা জোগাড়ের যুদ্ধ? একদিকে রোগের যন্ত্রণা, অন্যদিকে পরীক্ষা, ঔষধ, কেমোথেরাপি কিংবা রেডিওথেরাপির খরচ। অনেক পরিবারের সামনে তখন কঠিন প্রশ্ন, চিকিৎসা করাবেন নাকি সংসার বাঁচাবেন? কেউ ধার করেন, কেউ জমি সম্পদ বিক্রি করেন, আবার কেউ অর্থের অভাবে চিকিৎসায় মাঝপথে বন্ধ করে দেন। তাহলে প্রশ্ন হচ্ছে, গরিব মানুষের ক্যান্সার হলে বাঁচার সুযোগ কতটা? অর্থের অভাবে কেন একজন মানুষের চিকিৎসা থেমে যাবে? রাষ্ট্র, সমাজ কিংবা দায়িত্বশীল মানুষের দায়িত্ব বা কোথায়? আজকের আলোচনায় আমরা জানবো ক্যান্সার দ্রুত শনাক্ত করার উপায়, কম খরচে চিকিৎসার পথ, অসচ্ছল রোগীদের জন্য সরকারি বেসরকারি সহায়তা এবং একটি পরিবারকে চিকিৎসা করতে গিয়ে নিঃস্ব হওয়া থেকে রক্ষার উপায়। এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আমাদের সাথে কথা বলার জন্য আজকে আমাদের সাথে উপস্থিত হয়েছেন এমন একজন মানুষ যিনি ক্যান্সার নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন এবং ক্যান্সার নিয়ে আমাদেরকে অনেক অনেক চমকপ্রদ তথ্য দিবেন, যার মাধ্যমে আমরা অনেক বেশি পরিমাণে আলোকিত হব। আমাদের সাথে আছেন ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম স্যার। স্যার বর্তমানে কর্মরত আছেন সহকারী অধ্যাপক, মেডিকেল অঙ্কোলজি, ডিজিএইচএস বাংলাদেশ। এছাড়াও স্যার পোস্ট ডক্টর স্কলার, আইপিপিএস, ইউনিভার্সিটি অফ শিকাগো, কো চেয়ার এআই টাস্ক ফোর্স, আইএসএলসি। আমাদের আজকের বিষয় দরিদ্র মানুষের ক্যান্সার, রোগ, দারিদ্র ও বেঁচে থাকার যুদ্ধ। সরাসরি চলে যাবো ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম স্যারের কাছে। স্যার কেমন আছেন আপনি? জি, আমি ভালো আছি এবং আপনার মাধ্যমে যারা আজকে আমাদের সাথে লাইভে যুক্ত হচ্ছেন তাদেরকেও শুভেচ্ছা এবং অভিনন্দন। অসংখ্য ধন্যবাদ স্যার। স্যার, আমাদের আজকের যে বিষয়টা এটা দিয়ে শুরু করি যে দরিদ্র মানুষের ক্যান্সার, রোগ, দারিদ্র এবং বেঁচে থাকার যুদ্ধ। স্যার, একটা সময় মানুষের ধারণা ছিল যে ক্যান্সার হচ্ছে বড়লোকদের অসুখ, এটি দরিদ্র মানুষের হয় না। তো এই যে ক্যান্সার যে সবার হতে পারে স্যার, এই বিষয়টা নিয়ে আসলে একটু যদি আমাদেরকে জানাতেন, কাদের ক্যান্সার হয় এবং এটা সম্পর্কে আসলে সাধারণ মানুষের ধারণাটা কি হওয়া উচিত? ঠিকই বলেছেন। আসলে ক্যান্সার গরিব কিংবা বড়লোক এই ব্যাপারগুলি খুব সরাসরি কানেক্টেড না। ক্যান্সার যে কোনো মানুষের যে কোনো বয়সে যে কোনো পরিস্থিতিতেই হতে পারে। তো এর মধ্যে আমরা যেটা বুঝি আর কি, ক্যান্সারের ইস্যুগুলি হচ্ছে যে একটা মানুষের অনেক যে কোনো ক্যান্সার হওয়ার সুযোগ থাকে, কিন্তু এই জিনিসগুলো নির্ভর করে ওই মানুষটা তার সারাউন্ডিংস কোথায় আছে, কোন পরিবেশে থাকে, তার দৈনন্দিন অভ্যাসটা কেমন, তার যে সে আপনার যে কার্যক্রম, যে অকুপেশন, মানে সে যেখানে কাজ করে সেই কাজের পরিবেশটা কেমন, সে যে দেশের পরিবেশে থাকে সেই দেশের পরিবেশটা কেমন, মানে ইনভায়রনমেন্টাল ফ্যাক্টরস কি কি আছে, এবং তার দৈনন্দিন যেমন ধরেন অনেকের অভ্যাস থাকে ধূমপান করা, কিংবা ধরেন রিচ ফুড কিংবা জাঙ্ক ফুড খাওয়া, কিংবা ধরেন অনেকে জর্দা তামাক খায়। মানে এই যে আমি বলছি যে ব্যবহারিক যে দিকগুলি আছে এই দিকগুলি দৈনন্দিন এই যে ফ্যাক্টরগুলি আছে এই ফ্যাক্টরগুলির উপর বেস করে কিন্তু একটা মানুষের ক্যান্সার আক্রান্ত হতে পারে। তো ক্যান্সার আক্রান্তর ভিতরে ধরেন অর্থনৈতিক ব্যাপারটা সরাসরি দায়ী না, আবার কিছুটাও দায়ী। কারণ ধরেন একটা মানুষ গরিব, সে এমন একটা পরিবেশের মধ্যে থাকে যে পরিবেশে ধরেন স্বাস্থ্যগত যে ব্যাপারগুলি, মানে রিস্ক ফ্যাক্টরস, ক্যান্সারের যে ঝুঁকিপূর্ণ যে ব্যাপারগুলি থাকে সেই ব্যাপারগুলি ধরেন গরিব এলাকা কিংবা বড়লোক এলাকার ব্যাপারে তারতম্য ঘটে। ধরেন ঢাকা শহরে যারা ধরেন একটু স্লাম এরিয়াতে থাকেন কিংবা বস্তি এরিয়াতে থাকেন, তাদের যে ইনভায়রনমেন্টাল ফ্যাক্টরস কিংবা রিস্ক ফ্যাক্টরস গুলি, আর যারা ধরেন গুলশান বনানী থেকে, তাদের ভিতরে অনেক ডিফারেন্স থাকে। তো এরকম কিছু এক্সটার্নাল ফ্যাক্টরস আছে যে ফ্যাক্টরস গুলি সরাসরি কানেক্টেড যে আপনার ফিনান্সিয়াল কন্ডিশন কেমন, মানে আপনি বড় লোক না গরিব না মধ্যবিত্ত। তো এই পুরো জিনিসগুলি কিন্তু এক ধরনের ইন্টারনাল, মানে নিজেদের ভিতরে একটা কমপ্লেক্সিটি তৈরি করে। তো সেজন্য ক্যান্সার গরিবদের জন্য হবে কিনা কিংবা বড়লোকদের জন্য হবে কিনা এরকম এই জিনিসটা কিন্তু খুব সরাসরি বলা খুব কঠিন। কারণ ক্যান্সার নিজে একটা জটিল পদ্ধতির মাধ্যমে আগায়, এবং সে শুধুমাত্র রোগ না, সে আরো অনেকগুলি ফ্যাক্টরকে সে একইভাবে এফেক্ট করে। যেমন আপনার পরিবারে যদি একটা ক্যান্সার মানুষ থাকে, তাহলে দেখবেন, মানে যদি রুগী থাকে, তাহলে ওই রুগীর সাথে যারা আছে তার পরিবারের সকল সদস্য কিন্তু মানসিকভাবে, অর্থনৈতিকভাবে এবং শারীরিকভাবে, ইভেন সামাজিকভাবেও ক্ষতিগ্রস্ত হয়। তো ক্যান্সার জিনিসটা আসলেই খুবই মানে জটিল একটা জিনিস, যেটাকে আমাদের কোনো একজন ব্যক্তির পক্ষে এটাকে আপনার হ্যান্ডেল করা সম্ভব না। এটা সামগ্রিকভাবে, সামাজিকভাবে এবং রাষ্ট্রীয়ভাবে হ্যান্ডেল করতে হবে। স্যার, খুবই চমৎকার একটি উত্তর দিয়েছেন যে ক্যান্সারকে আমরা সবাই মিলে আমাদেরকে এখান থেকে বের হয়ে আসতে হবে। স্যার,
একটা প্রশ্ন, যেহেতু আমাদের আজকে টপিকটা মূলত আসলে দরিদ্র মানুষদের ক্যান্সারের এই বিষয়টা নিয়ে ফোকাস করতেছে, আমরা প্রায় দেখি যে যারা নিম্নবিত্ত রোগীরা আমাদের অনেক দেরিতে চিকিৎসকদের কাছে আসেন। তো এই যে দেরির কারণটা, এই দেরির কারণটা হিসেবে আপনি মূলত কোনটিকে প্রধান ভূমিকা হিসেবে পালন করবেন, যে তাদের অর্থের অভাব নাকি হচ্ছে অসচেতনতা? দুটোই, দুটোই একেবারে স্ট্রেট ফরওয়ার্ড। কাউকে ব্লেম করা মানে কোনো একটা ব্যাপারকে ব্লেম করা, কারণ একটা আরেকটার সাথে কানেক্টেড। আপনার যদি অর্থ না থাকে, আপনি কিন্তু সচেতন থাকলেও আপনি সেই সচেতনতাকে আপনি ইগনোর করবেন, মানে এটা হচ্ছে সচেতন মনে অসচেতন হওয়া। ফর এক্সাম্পল, আপনার ধরেন বংশগত একটা ক্যান্সারের ঝুঁকি আছে, আপনাকে আমরা বললাম যে আপনি বছরে 3 বার, মানে 3 বছরে একবার কিংবা বছরে একবার একটা আল্ট্রাসোনোগ্রাম করবেন কিংবা একটা কোলোনোস্কোপি করবেন। এখন যে মানুষটা দিন দিন মানে পান্তা ফুরায়, তাকে যদি আমি বলি আপনি প্রতি 6 মাসে কিংবা বছরে একবার 6,000 টাকার একটা টেস্ট করবেন, সে কিন্তু 6,000 বার ভাববে যে আমার এই 6,000 টাকাতে টেস্ট করে করব, নাকি আমি আমার এই 6,000 টাকা দিয়ে আমার ছেলেটা কিংবা আমার মেয়েটার একটা বই কেনা দরকার কিংবা তাদের একটা জিনিস দরকার, সেটা আমি প্রোভাইড করব। তো দারিদ্রতা আর সচেতনতা মানে আমার কাছে মনে হয় একটা একটা মানে খুব মানে একজন একজনের ভাই আর কি, যে এ থাকলে ও কম থাকবে, ও থাকলে এ বেশি থাকবে, এরকম। দরিদ্র মানুষের সচেতন হলেও কিন্তু সচেতন হওয়ার জন্য যে মানসিক একটা স্পেস দরকার, সেটা কিন্তু দরিদ্র মানুষের মধ্যে কম থাকে। আবার বড়লোক যারা আছেন কিংবা উচ্চ মধ্যবিত্ত আছেন, তারাও কিন্তু জিনিসটা সচেতন, বাট তারাও কিন্তু সচেতন মনে অসচেতনতার কাজগুলি করেন। কারণ আমরা বারবার বলছি, সব জায়গায় বলছি রিস্ক ফ্যাক্টরস, যে আপনি জাঙ্ক ফুড খাবেন না। জাঙ্ক ফুড খেলে আপনার কোলন ক্যান্সার কিংবা স্টোমাক ক্যান্সারের ঝুঁকি বেড়ে যায়। আপনি ধূমপান করবেন না, কিন্তু ধূমপান করলে ফুসফুস ক্যান্সার কিংবা অন্যান্য ক্যান্সারের ঝুঁকি বেড়ে যায়। কিন্তু দেখেন, তারা জিনিসটা আমার কাছে মানে আপনি এরকম যদি, আমি জানি না এরকম কোনো সার্ভে এই মুহূর্তে আছে কিনা, বাংলাদেশের কতজন মানুষ জানে যে ধূমপান করলে তার ক্যান্সার হতে পারে। আমার কাছে মানে এভরিবডি ইচ অ্যান্ড এভরিবডি নোজ, বাট স্টিল আমাদের ধূমপায়ীর সংখ্যা কিন্তু পুরুষদের সংখ্যা প্রায় 30%-এর কাছাকাছি। মানে 100 জন মানুষের ভিতরে প্রায় 30 জন মানুষ ধূমপান করে। তো এই যে 20 কোটি মানুষের ভিতরে 30% মানে কিন্তু হচ্ছে প্রায় 6 কোটি মানুষ। তো 6 কোটি মানুষ ধূমপান করছে, এরা যখন দীর্ঘমেয়াদে ধূমপান করবে, এর ভিতরে কিন্তু একটা বড় অংশ উচ্চ মধ্যবিত্ত মধ্যবিত্ত, তারা সবাই জানে ধূমপান করলে খারাপ হবে, তারপরেও কিন্তু তারা এটা করছে। তাহলে এই জন্য বলছি যে দারিদ্র্যকে আপনি শুধুমাত্র দোষারোপ করবেন ব্যাপারটা এমন না। অনেকে সচেতন হয়েও অসচেতনতার কাজ করছেন, কিংবা অ্যাওয়ারনেস, যেটা অ্যাওয়ার হয়েও কিন্তু আমরা অ্যাওয়ারনেসে যেটা করা উচিত সেটা করছি না। সো এই মানে সবগুলি ব্যাপার হচ্ছে একটা একটার সাথে ইন্টারকানেক্টেড। আমাদের কোন একটা জায়গাকে ধরলে হবে না, অ্যাজ এ সামগ্রিকভাবে জিনিসটাকে আগাতে হবে। কারণ আমরা আমাদের একটা স্টাডিতে আছে, প্রতি বছর বাংলাদেশে 4 থেকে 6 লক্ষ মানুষ দারিদ্র্য সীমার নিচে নামে। এর ভিতরে 80% কারণ হচ্ছে একটা ক্রনিক ডিজিজ, এবং সেই ক্রনিক ডিজিজের ভিতরে সবচেয়ে বড়টা হচ্ছে ক্যান্সার। তো সো এইভাবেই আমাদেরকে চিন্তা করতে হবে, এবং আমার মনে হয় যে এইভাবে ফোকাস করতে হবে। স্যার অসাধারণ বলেছেন স্যার। একটু জানতে চাই যে ক্যান্সারের কোন প্রাথমিক লক্ষণগুলো দেখা দিবে, যেটা আপনি অলরেডি বলেছেন যে আমরা অসচেতনতার কারণে আসলে যাই না, অনেক সময় অর্থের অভাবেও যাই না, কিন্তু কোন প্রাথমিক লক্ষণগুলো দেখা দিলে এগুলো অবহেলা না করে দ্রুত পরীক্ষা করানো উচিত বা চিকিৎসকের কাছে যাওয়া উচিত বলে আপনি মনে করেন? আহ এটা ঠিকই বলেছেন। এখন ক্যান্সারের লক্ষণ না, আপনার যে কোনো একটা লক্ষণ, যে কোনো একটা উপসর্গ যদি আপনার দীর্ঘমেয়াদী থাকে, যদি আমি এক লাইনে বলি, যেটা আপনার, কারণ আমাদের দেশের আমরা আমরা যেটা জানি, আমাদের দেশের যে হেলথ সিস্টেমটা, মানে ইনফ্রাস্ট্রাকচারের দিক থেকে যদি বলি, ম্যান পাওয়ার ভিন্ন জিনিস, ইনফ্রাস্ট্রাকচারের যে আমাদের দেশের এক্সিস্টিং ইনফ্রাস্ট্রাকচার আছে, এটা এই এশিয়ার মধ্যে মানে অনেক দেশেরই নেই। আমরা 2 নম্বর 3 নম্বরে কিংবা 1 নম্বরেও থাকতে পারি। ইনফ্রাস্ট্রাকচার কথা বলছি, প্রতি ইউনিয়ন লেভেলে আপনার কমিউনিটি লেভেলে একটা করে স্ট্রাকচার আছে, যেখানে আপনি গেলেই কিন্তু জানতে পারেন যে আপনার এই যে উপসর্গটা আছে, সেই উপসর্গটা আসলে ক্যান্সারের মতন হওয়ার কোনো সুযোগ আছে কিনা। ছোট একটু উদাহরণ দেয়, যেমন ধরেন কাশি, আপনার ঠান্ডা লেগে কাশি হতে পারে। আপনি ধূমপান করেন দীর্ঘমেয়াদী, আপনার ধূমপানের কারণে কাশি থাকতে পারে, সিওপিডি বলে আমরা, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ থাকতে পারে। কিন্তু আবার এই কাশিটাই কিন্তু আবার ক্যান্সারের একটা প্রাথমিক উপসর্গ। তা আমার কথা হচ্ছে যে আপনার কোনো একটা উপসর্গ যদি দীর্ঘমেয়াদী থাকে, আমরা বলি 2 থেকে 3 সপ্তাহের বেশি থাকে, তাহলে আপনাকে এটাকে নোটিসে আনতে হবে, মাথায় আনতে হবে, অ্যাড্রেস করতে হবে। আপনার অ্যাটলিস্ট নিকটস্থ যে কোনো একজন এমবিবিএস ডাক্তারের শরণাপন্ন হবেন। কারণ একজন এমবিবিএস ডাক্তারই কিন্তু আপনাকে নেক্সট লেভেলের গাইড করবে। ফর এক্সাম্পল, আপনার যদি কাশি থাকে 3 সপ্তাহ বেশি, আপনাকে একটা এক্সরে করতে দিবে। আমাদের দেশে প্রত্যেকটা উপজেলা লেভেলে
আপনার এক্স রে মেশিন আছে, প্রাইভেট বলেন সরকারি বলেন, যেটা আমাদের আপনার এফোর্ডেবল হয়। একটা এক্স রে করলে কিন্তু জিনিসটা একদম ক্লিন কাট হবে যে এই উপসর্গটা কি আপনার ক্যান্সারের জন্য হচ্ছে না নর্মাল কাশি, যেটা ঠান্ডা সর্দি জ্বরের কাশি হতে পারে। তো সো একটা এক্স রে করতে 200 থেকে 400 টাকা লাগে। আমি জানি যে 200 থেকে 400 টাকা এফোর্ড করা অনেক মানুষের জন্য কঠিন, বাট স্টিল এটা আপনি কিন্তু ওই একটা ছোট্ট পরীক্ষা দিয়ে আপনি কিন্তু একটা একদম সরাসরি ইয়েস নো টপ মানে উত্তর পেয়ে যাবেন যে আছে কি নাই। তো এরকমই আপনার যে কোনো একটা উপসর্গ যদি দীর্ঘমেয়াদী থাকে, 2 থেকে 3 সপ্তাহের মধ্যে বেশি থাকে, এবং আপনি এটা যদি ভালো না হয়, তাহলে কিন্তু আমাদের ওই নিকটস্থ যে কোনো একজন এমবিবিএস ডাক্তারের কাছে শরণাপন্ন হলেই আপনি এই উপসর্গটাকে ক্লিন কাট বলতে পারবেন যেটা ক্যান্সারের জন্য হচ্ছে না, এমনি স্বাভাবিক সাধারণ কোনো রোগের জন্য হচ্ছে। স্যার, অনেকের একটা ধারণা থাকে যে ক্যান্সার মানে মৃত্যু, ক্যান্সার মানে মানুষ আসলে মারাই যাবে। তো এই ব্যাপারটা আসলে কতটুকু ভয়ের, এবং ক্যান্সার হওয়ার পর মৃত্যু হওয়া পর্যন্ত এই সময়টা আসলে মানুষের মধ্যে যে ধারণাটা জন্মগ্রহণ করে, এই ব্যাপারটা আসলে কতটুকু সত্য স্যার? দেখুন, মৃত্যু জিনিসটা তো অনিবার্য না। আমরা যেটা বলি আর কি, যেদিন মরে জন্মেছি ওদিনই কিন্তু আমরা আমাদের মৃত্যুর ইয়েটা নিয়ে এসেছি। এখন ক্যান্সার একটা ডিজিজ, একটা রোগের একটা প্রক্রিয়া, প্রসেস। সো এটা যেহেতু আমি শুরুতে বলেছিলাম যে এই জিনিসটা হচ্ছে অনেকগুলি জিনিসকে এফেক্ট করে, ফ্যামিলিকে এফেক্ট করে, সে যে পরিবেশে থাকে সে পরিবেশটাকে এফেক্ট করে, অ্যাজ এ হোল টোটাল সিস্টেম মানে রাষ্ট্রকে এফেক্ট করে। তো আমরা যেটা বলছি মৃত্যু জিনিসটা, সেটা আমরা একটা রাখবো, একটা রোগ হয়েছে এটাকে ট্রিটমেন্ট করতে হবে, একটা অসুখ হয়েছে তার চিকিৎসা করতে হবে। এখন এই চিকিৎসার ক্ষেত্রে ক্যান্সার কিন্তু বাংলাদেশের নাম্বার 1 কিলার না। হার্ট ডিজিজ হচ্ছে বাংলাদেশে মানে এনসি আমরা যেটা বলি হৃদরোগ হচ্ছে বাংলাদেশে নাম্বার 1 কিলার। তাহলে কিন্তু ক্যান্সারের হৃদরোগে কিন্তু আমরা 3 থেকে 6 মিনিট 10 মিনিট সময় পাই, যাদের হার্ট অ্যাটাক ম্যাসিভ হার্ট অ্যাটাকে 3 থেকে 6 মিনিট সময় থাকে, এর মধ্যে মানুষ বেশিরভাগ মানুষ মারা যায়। কিন্তু ক্যান্সারের একটা দীর্ঘ সময় পর্যন্ত ফাইট করার সুযোগ থাকে রোগীটাকে বের করে আনার জন্য কিংবা সুস্থ করার জন্য। ক্যান্সারের মৃত্যু জিনিসটা কিন্তু সরাসরি এভাবে বলি না, আমরা আমরা বলি হচ্ছে ক্যান্সারের বিভিন্ন ধাপ আছে, স্টেজ আছে, স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3, স্টেজ 4। তা আপনি কত তাড়াতাড়ি সুস্থ হবেন কিংবা সুস্থ হবেন না, কিংবা আপনি মৃত্যু হবে কিংবা কত দিন এতে মৃত্যু হবে, এই পুরো জিনিসগুলি নির্ভর করছে হচ্ছে আপনার ক্যান্সারটা কোন স্টেজে ধরা পড়ছে তার উপরে। এখন এই জায়গাটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ, যে আমরা আমাদের স্টাডি অনুযায়ী যেটা দেখেছি, আমি দীর্ঘদিন ক্যান্সার হসপিটালে জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট হাসপাতালে আমি দীর্ঘদিন কাজ করেছি, 2015 সাল থেকে 2023 সাল পর্যন্ত। আমি এখানে দেখেছি 70 to 80% পেশেন্ট আসে হচ্ছে লাস্ট স্টেজে, যে ভেরি আনফর্চুনেট। তো একটা মানুষ যখন লাস্ট স্টেজে আমাদের কাছে আসে তখন কিন্তু তার দুটো জিনিস খুব সামনে চলে আসে, তার শারীরিক অক্ষমতাটা স্বাভাবিকের থেকে অনেক বেশি থাকে, অক্ষমতা, আর তার চিকিৎসার যে ব্যয়টা স্বাভাবিক চিকিৎসা থেকে অনেক বেড়ে যায়। তা আমরা যেহেতু 80% লোককেই এইভাবেই দেখি যে তাদের অনেক ব্যয়বহুল চিকিৎসা হচ্ছে, অনেক বেশিরভাগ মানুষই সে চিকিৎসার যে ব্যয় সেটা সামলাতে পারছে না, তখন কিন্তু আলটিমেটলি একটা পিকচার আসে যে ক্যান্সারের চিকিৎসা অনেক ব্যয়বহুল, বেশি মানুষ করতে পারে না, এবং করতে পারলেও একদম নিঃস্ব হতদরিদ্র হয়ে যায় চিকিৎসা করতে করতে। তাহলে এই যে দুটো ভাগ আছে, যে আমি যদি আর্লি ডিটেকশন মানে ক্যান্সারটা যদি আমি শুরুতে ডিটেক্ট করতে পারি স্টেজ 1-এ, আমি ধরেন খুব সিম্পল হিসাবে বলি যে একটা ব্রেস্ট ক্যান্সারের রোগী সে যদি স্টেজ 1-এ আসে, যদি আমি ধরছি একদম আইডিয়াল সিচুয়েশন আসলো, সবকিছু পরীক্ষা নিরীক্ষা করে অপারেশন করে ফেলতে পারলো, এরকম যদি একটা আইডিয়াল সিচুয়েশন আমরা সমাজ, রাষ্ট্র কিংবা আমরা যারা এটা কাজ করি তারা যদি রোগীদের জন্য সৃষ্টি করতে পারি, তাহলে এই স্টেজ 1-এর ব্রেস্ট ক্যান্সারের পেশেন্টটা কিন্তু সম্পূর্ণ নিরাময় হয়ে যাবে, মানে একদম পুরোপুরি ভালো হয়ে যাবে, তার কিন্তু এখানে আর মৃত্যু হবেই না। কিন্তু আনফর্চুনেটলি এই মানুষটা যদি স্টেজ 4 ডিজিজে আসে, তাহলে কিন্তু আমরা তাদেরকে নিয়ে অনেক স্ট্রাগল করব, স্ট্রাগল করতে করতে হয়তো আমরা তাকে হারিয়ে ফেলবো খুব শীঘ্রই, বছর খানেক, বছর 2। তো সো রিয়েলি আনফর্চুনেট, যেখানে আমি যদি একটু ওয়েস্টার্ন পিপলের সাথে তুলনা করি, ইউএসএ তে যদি আমরা বলি স্টেজ 1-এ কিংবা ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার ধরা পড়ার পার্সেন্টেজ হচ্ছে 60 to 70%, আর আমাদের দেশে এটা হচ্ছে 15 to 20%। তো so আমাদের দেশে স্বভাবতই এই মৃত্যুর হারটা অবধারিত, তখন যেটা দেখে যে মানুষ মৃত্যু মারা যাচ্ছে এটার মধ্যে, তখন মানুষ এটাকে একটা দায়ী করে, কিন্তু এটার জন্য কিন্তু ইনডাইরেক্টলি আমরা, আমি, আপনি, সমাজ, রাষ্ট্র দায়ী। যে আমি আমার যে প্রতিবেশী আছে তাকে আমি সচেতন করতে পারিনি, কিংবা তার জন্য আমি একটা পরিবেশ তৈরি করতে পারিনি,
যেখানে সে আর্লি ডিটেকশন, মানে শুরুতেই ক্যান্সারটা ধরা পড়ার মতন সুযোগ সুবিধাটা অ্যাক্সেস করতে পারে, অ্যাক্সেসিবিলিটিটা এনশিওর করতে পারি নাই আর কি। তো সো মৃত্যু জিনিসটা সরাসরি নট দ্য ক্যান্সার, এটা হচ্ছে নির্ভর করে ক্যান্সারটা কোন স্টেজে আছে তার উপরে। অসংখ্য ধন্যবাদ স্যার। আমরা জানলাম ক্যান্সার রোগীদের আসলে স্ট্রেস অনুযায়ী তারা কিভাবে আহ, বাঁচতে পারেন বা কিভাবে তারা আসলে আরো খারাপের দিকে যেতে পারেন। স্যার, যেটা হয় যে আপনি অলরেডি যেটা বলেছেন যে একজন রোগী হয়তো সে শেষ স্টেজে যায় বা শেষ স্টেজে যাওয়ার পর আমরা তাদেরকে পাই। তাহলে একজন রোগী ইনিশিয়ালি সে আসলে ক্যান্সার যদি সে ধারণ করে, সে হয়তো জানে না যে সে তার ক্যান্সার হয়েছে কিনা, বা সে জানলো যে তার ক্যান্সারের একটা অলরেডি হয়ে গেছে বা তার সম্ভাবনা আছে, সেক্ষেত্রে একজন দরিদ্র রোগী বাংলাদেশের প্রেক্ষাপটে ক্যান্সার আক্রান্ত হলে কোথায় যাবে এবং তার চিকিৎসা সেবাটা আসলে কিভাবে শুরু হবে? দেখুন, এটা তো আহ, প্রশ্নটা সরাসরি হচ্ছে হেলথ কেয়ার ডেলিভারি সিস্টেম। আমাদের দেশে হেলথ কেয়ার ডেলিভারি সিস্টেমটা কিভাবে ডেভেলপড আছে, এখানে আমরা সাধারণত ডাউনওয়ার্ডস, মানে মানুষ আমার কাছে আসবে, আমি সার্ভিস দিব, ব্যাপারটা এমন। কিন্তু মডেলগুলি যদি এরকম হতো যে না, আমি মানুষকে সার্ভিস দিতে যাব, মানে হচ্ছে আমার সিস্টেমটা এরকম হবে, আমি স্ক্রিনিং করব, আমি আমার যত ঝুঁকিপূর্ণ হাই রিস্ক পপুলেশন আছে তাদেরকে আমি প্রথমে আইডেন্টিফাই করব, তাদেরকে আমি একটা সিস্টেম ডেভেলপ করে দিব যেখানে তারা 6 মাস পর পর এসে আমি স্ক্রিনিং করব, আমার একটা ব্রেস্ট একটা আলোচনা করব, আমার টিউমার আছে কিনা আমি দেখব। তো যেহেতু আমাদের ওই সিস্টেম না, আমাদের যেহেতু হেলথ কেয়ার ডেলিভারি সিস্টেমটা ডাউনওয়ার্স, মানে উপর থেকে নিচের দিকে আসে, উপরে যেটা বলবে সেটা আমাদেরকে ফলো করতে হবে। তো সো আমরা যারা নিচে, মানে আমরা যারা সার্ভিস এন্ডে আছে, আমাদের জন্য কিন্তু এটা খুব টাফ হয়ে যায় যে আসলে আমরা আসলে কিভাবে বলবো। কিন্তু তারপরেও আমরা যেটা বলি, যেমন আমাদের দেশে যদি আমি একটু স্ট্যাটিস্টিক্স দিয়ে বলি, ধরেন আমাদের দেশে প্রতি বছর 1,60,000 থেকে 1,80,000 নতুন ক্যান্সার রোগী হয়। বাংলাদেশে একমাত্র বিশেষায়িত ক্যান্সার, মানে বিশেষায়িত বলছি, একমাত্র বিশেষায়িত ক্যান্সার হাসপাতাল হচ্ছে জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট, যেখানে আমাদের ক্যাপাসিটি হচ্ছে, মানে আমি আমার বিগত এক্সপিরিয়েন্স থেকে বলছি, রাইট নাও হয়তো একটু বেড়েছে, সর্বোচ্চ 35 থেকে 40,000 পেশেন্টের, নতুন পেশেন্টের আমরা সার্ভিস দিতে পারি। আমি বলছি নিউ পেশেন্ট, নট দ্য টোটাল পেশেন্ট। তো এই যে 1,50,000 যদি ধরি, তার ভিতরে যদি আমি 40,000 পেশেন্টের সার্ভিস দিতে পারি, আমার ক্যাপাসিটি থাকে সরকারিভাবে, তাহলে বাকি 1,10,000 মানুষ কোথায় যাবে? তো সো এই যে আমরা বললাম যে কোথায় যাবে, আইডিয়াল কথা হচ্ছে যে একজন যখন ক্যান্সার ডায়াগনোসিস হবে, আমাদের উচিত প্রতিটা বিভাগীয় পর্যায়ে একটা করে, কিংবা অ্যাটলিস্ট বিভাগীয় পর্যায়ে একটা যদি টারশিয়ারি ক্যান্সার সেন্টার থাকে, যদিও আছে বিভিন্ন মেডিকেল কলেজের আন্ডারে যেমন মেডিকেল কলেজের আন্ডারে যেমন ধরেন একটা ক্যান্সার বিভাগ আছে, সেখানে তাকে যেতে হবে। সবচেয়ে বড় দুর্ভাগ্য স্টিল আমরা দেখি যে সারা ঢাকা শহরে কিছু অপচিকিৎসা চলে, হোমিওপ্যাথি, তারা বলে যে 100% নিরাময়যোগ্য, কিছু অপচিকিৎসা, কিছু ইউনানি চিকিৎসা। ক্যান্সার যখন স্টেজ 3-4-এ চলে যায় তখন কোনো কোনো ইউনানি, কোনো হোমিওপ্যাথির চিকিৎসাটা যায় না। কিন্তু ওই যে আমার, আপনি শুরুতে শুরুতে যেটা শুরু করেছেন যে দারিদ্রতা, দারিদ্রতা মানুষকে কিছু জায়গাতে, মানে মিথ্যে, উনি জানেন এটা মিথ্যে, তারপরেও কিন্তু যদি হয় এই অপশনে যায়। তা আপনার মাধ্যমে আমি যারা আজকে কানেক্টেড আছেন তাদেরকে বলবো যে ক্যান্সার হলে আপনি প্রথমে একটা সরকারি হাসপাতালের একজন, কমপক্ষে আপনার হাতের কাছে যে এমবিবিএস ডাক্তার আছে তার সাথে যোগাযোগ করবেন, সে আপনাকে সঠিক গাইডটা করবে। বাংলাদেশে অ্যাটলিস্ট প্রতিটা পুরনো মেডিকেল কলেজে একটা করে ক্যান্সার ইউনিট আছে। আপনি যেভাবে হোক খুঁজে আপনার এই নিকট, মানে আপনার আত্মীয় যার ক্যান্সার হয়েছে, তাকে নিয়ে আপনি ওই পুরনো মেডিকেল কলেজের যে ক্যান্সার বিভাগ আছে সেখানে যোগাযোগ করবেন। সেখানে ক্যান্সারের জন্য, ক্যান্সারের বিশেষ সেবা দেওয়ার জন্য বিশেষায়িত ডাক্তার আছেন, নার্স আছেন, সিস্টেমটা আছে, যদিও এটা খুবই অপ্রতুল, বাট আছে। আমি ধরে নিচ্ছি আইডিয়াল এখানে আছে। আমি, আমার কিছু সুযোগ হয়েছে বিভিন্ন দেশে হেলথ সিস্টেম দেখার। খুবই দুর্ভাগ্যজনকভাবে আমরা দেখেছি যে যেমন ধরেন পার্শ্ববর্তী একটা দেশে কিন্তু এরকম, কিংবা অন্যান্য দেশে সমাজের বিত্তবান মানুষগুলি কিন্তু এই, বিশেষ করে এই বিশেষায়িত সেবাটাকে এনরিচ করার জন্য তারা অনেক এগিয়ে আসে। দুর্ভাগ্যজনকভাবে আমাদের দেশে কিছু কিছু মানুষ আসে, বাট ওটা খুবই প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল। কিন্তু তারা চাইলে কিন্তু এই যে সিস্টেমটাকে আরো ভালো ডেভেলপ করতে পারে। তো সো এক কথা যদি বলি, আপনি যদি কোনো ক্যান্সার রোগী, আপনি যদি একদম প্রথম পর্যায়ে থাকেন, আপনার হাতের কাছে যে এমবিবিএস ডাক্তার আছে তার সাথে যোগাযোগ করবেন, সে আপনাকে সঠিক ঠিকানা দিতে পারবে। আর যদি আপনি বিভাগীয় পর্যায়ে থাকেন তাহলে বিভাগীয় মেডিকেল কলেজে আপনি গিয়ে প্রথমে একটা আউটডোরে টিকিট করে আপনি খুঁজবেন
যে ক্যান্সার বহির্বিভাগ কোথায় কিংবা ক্যান্সার বিভাগটা কোথায়। আউটডোর থেকে আপনাকে ওই ক্যান্সার বিভাগে পাঠিয়ে দেবে, আপনি তখন ওখানে গিয়ে আপনার ক্যান্সারের বিশেষায়িত সেবাটা নিতে পারবেন। অসংখ্য ধন্যবাদ স্যার। স্যার, এই দিক থেকে আমার মনে হয় যে আমরা একটু বলার চেষ্টা করি যে এই সুখী আমাদের গ্রামীণ হেলথ লিমিটেডের একটি প্রতিষ্ঠান, সেখানে 24/7 আমরা টেলিহেলথের মাধ্যমে এমবিবিএস ডক্টরের মাধ্যমে আমরা সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে মানুষদেরকে সহ এই সেবাটা প্রদান করে আসছি। এবং ওয়াও। আমরা ইতিমধ্যে স্যার চিটাগাঙে সীতাকুণ্ডতে ক্যান্সার নিয়ে আলাদা করে কাজ শুরু করেছি। এবং আমরা দেখেছি যে অনেক রোগী আছেন যারা কিনা হয়তো তারা বুঝে উঠতে পারেন না যে তার সমস্যাগুলো, স্পেশালি যারা ফিমেলরা আছেন, তো আমাদের ডক্টররা, ফিমেল ডক্টররা তাদেরকে এটাকে রিমোটলি তাদেরকে চেক করেন। তো স্যার, আপনার কাছে কি মনে হয় সুখী যে উদ্যোগটি নিয়েছে যে টেলিহেলথে কানেকশনের মাধ্যমে অ্যাটলিস্ট তারা কোনো কবিরাজ বা তারা কোনো অন্য চিকিৎসক, মানে তারা এমবিবিএস চিকিৎসকের বাইরে না গিয়ে অন্তত এমবিবিএস চিকিৎসকের যে পরামর্শ পাচ্ছে, এটাতে আপনার কি মনে হয় হেলথ কেয়ার ডেলিভারি সিস্টেমে এই ভূমিকাটা আসলে কতটুকু গুরুত্বপূর্ণ হবে প্রত্যন্ত অঞ্চলের মানুষদের জন্য? অফকোর্স, আপনি কি বলেন, এটা বিশাল। আই থিঙ্ক ইট উইল চেঞ্জ দ্য গেম, মানে আপনি পুরো গেমটাকে, গেম প্ল্যানটাকে চেঞ্জ করবেন। আমাদের এই যে ছোট্ট একটা ইন্টারভেনশন, মানে আমি তো দেখেছি যে একজন ক্যান্সার পেশেন্ট সে কতটা অসহায়ভাবে মানুষের দিকে তাকায়। মানে আমরা যখন মানুষের সাথে কথা বলি এই, তখন কিন্তু আমরা দেখি যে সে আসলে কি চায়। সে জানে যে তার একটা কঠিন অসুখ হয়েছে, সে কিন্তু একটু ইমপ্যাথি চায়, সিম্প্যাথি চায় না। আমরা এটাকে খুব ভালো করে একটু ডিফারেন্সিয়েট করতে হবে, সিম্প্যাথি আর ইমপ্যাথি। মানুষ একটা ইমপ্যাথি চায়। তো আপনি যে সুখী যে ইন্টারভেনশনটা করছে, মানুষের কাছে পাশে দাঁড়াচ্ছে বিপদে, ইজ এ গ্রেট ওয়ার্ক। আমার যদিও আমার আমার খুব একটা সুযোগ হয়নি সুখীর সাথে কানেক্টেড থাকার, বাট আই উড লাভ টু, যদি সুযোগ এরকম কোনো কানেকশন থাকার সুযোগ থাকে যে বিশেষায়িত, বিশেষ করে সুখের মাধ্যমে যদি কোনো ক্যান্সার রোগী অ্যাটলিস্ট এরকম আপনার মাধ্যমে যে ভার্চুয়ালি কোনো সাজেশন, কোনো অ্যাডভাইস, কোনো উপদেশ চায়, আই উড লাভ টু। আমি এটা করতে খুবই স্বাচ্ছন্দ্য ফিল করব এবং খুবই আমার মনে করবো যে না, আমি কিছু কন্ট্রিবিউট করছি। কারণ আমরা আসলে, আমরা যারা চিকিৎসকরা আছি আমরা জানি আমাদের সারা বাংলাদেশে ধরেন ক্যান্সার বিশেষজ্ঞ ম্যাক্সিমাম 300-400 আছে। তো 20 কোটি মানুষের জন্য 400-500 ক্যান্সার ডাক্তার কিন্তু খুবই কম। তো আমরা এমন এত ব্যস্ত থাকি, তারপরেও যারা যেমন ধরেন যাদের অনেক, আমি জানি গ্রামীণ ব্যাংকের যে নেটওয়ার্ক আছে, একদম ডোর টু ডোর নেটওয়ার্ক আছে, সো ইস মানে খুবই সহজ একটা একটা মানুষকে একটা বিশেষায়িত সার্ভিসের সাথে কানেক্ট করার জন্য। তো গ্রামীণ ব্যাংক কিংবা গ্রামীণ হেলথ থেকে যে লিমিটেডের যে 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 উদ্যোগ সুখী, ডেফিনেটলি এটা এটা আসলে প্রশংসার কিছু নেই। এরকম আরো হতে হবে এবং এটাকে আরো ইফেক্টিভ হতে হবে। এটা এটা নিয়ে আসলে বলার কিছু নেই। থ্যাংক ইউ। অসংখ্য 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 ধন্যবাদ স্যার। স্যার, একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের পাশাপাশি চলে এসে যায় যে ক্যান্সার রোগীদের ক্ষেত্রে আমরা সবাই জানি যে সার্জারি, রেডিওথেরাপি এবং কেমোথেরাপি। তো এই যে স্যার রেডিওথেরাপি এবং কেমোথেরাপির যে এত বিশাল খরচ, তো এই খরচগুলোকে আসলে কমিয়ে আনার আসলে কোনো উপায় আছে কিনা? এবং অফকোর্স, এখানে কমিয়ে আনার সবচেয়ে সহজ উপায় হচ্ছে রাষ্ট্রকে এগিয়ে আসতে হবে। মানে পার্শ্ববর্তী দেশে ইন্ডিয়াতে টাটা বলে একজন ভদ্রলোক আছেন। তার যে ইনকাম, মানে হাজার হাজার কোটি টাকা, তার 90% সে ডোনেট করে। আমি আমার দেখা মতে এরকম বাংলাদেশে কোনো টাটার মতন কোনো লোক নাই যিনি তার লভ্যাংশের 90% মানুষের জন্য দান করে। কারণ সরকার তো আমরাই সরকার, না? আমি আসলে অন্যভাবে বলতে চাই না, সরকারের অনেক অর্থ আছে। এই অর্থটা যদি, বাংলাদেশে 1.5 লক্ষ ক্যান্সার মানুষ নতুন ডায়াগনোসিস হচ্ছে, মানে চিন্তা করে মানে ভাবা যায় না যে আমাদের বাংলাদেশে সরকারিভাবে রেডিওথেরাপির মেশিন এখন 10টাও অ্যাক্টিভ নাই। ভাবা যায় কিন্তু একটা রেডিওথেরাপি মেশিন একটা সরকারের জন্য, যে কোনো সরকারের জন্য, একটা রাষ্ট্রের জন্য রেডিওথেরাপি মেশিন কোনো কোনো কেনা কোনো ব্যাপারই না। এই জন্য আমাদের মোটিভেশন দরকার। আপনি যেটা বললেন যে কি করতে পারি, এত খরচ, আসলেই খরচ। সরকারি জায়গায় একটা রেডিওথেরাপি দিতে 15-20 হাজার টাকা খরচ হয়, এটা এফোর্ড করতে পারবে। ইভেন সমাজসেবা অফিস থেকে এখন, আগে এটা 50,000 টাকা ছিল, এখন কিন্তু সরকার সমাজসেবা অফিস থেকে 1 লক্ষ টাকা দিচ্ছে ক্যান্সার রোগীদের জন্য। তো দেখেন, ক্যান্সার হাসপাতালে আমি যেখানে কাজ করেছি, আমার অভিজ্ঞতা, যে এক্সপিরিয়েন্স যেখানে আছে, ওখানে কেমোথেরাপিটা ফ্রি দেয় সরকারভাবে, রেডিওথেরাপিটা 13-14 হাজার টাকা দেয়, বেড ভাড়া, পেইং বেড 330 টাকা। তো এই যে সরকার যে 1 লক্ষ টাকা সমাজসেবার মাধ্যমে দিচ্ছে, এটাতেই কিন্তু তার কাভার হয়ে যাওয়ার কথা, তার পুরো ক্যান্সারের চিকিৎসাটা, সার্জারিটা ফ্রি। কিন্তু আসল সিনারিটা তো ভিন্ন। ওই যে 300 বেডের হাসপাতাল, যদিও কাগজ কলমে 500 বেড, কিন্তু লোকবল 300 বেডেরই,
এই 500 বেডের হাসপাতাল 20 কোটি মানুষের জন্য সম্ভব না। তো এই জায়গাটাতে সরকার যদি, রাষ্ট্র যদি সিদ্ধান্ত নেয় যে আমি বাংলাদেশের ক্যান্সার রোগীদের জন্য চিকিৎসাটা ফ্রি করব, পৃথিবীতে সকল জায়গাতে আপনার ইন্স্যুরেন্স কাভারেজ আছে, আমাদের দেশে কিন্তু কোনো হেলথ ইন্স্যুরেন্স কাভারেজ নাই। আউট অফ পকেট 80% মানুষকে, যদি 100 টাকা খরচ হয় আপনার 80 টাকা পকেট থেকে দিতে হয়। তো এই জায়গাটাতে রাষ্ট্রকে এগিয়ে আসতে হবে। আমরা যারা সার্ভিস এন্ডে কাজ করি, আমি একজন ক্লিনিশিয়ান, মানে আমি সার্ভিস দেই, আমার মাথায় যদি আপনি টাকা জোগানোর চিন্তা ঢুকিয়ে দেন তাহলে সার্ভিসটা হ্যাম্পার্ড হবে। আমাকে আপনি নিরবিচ্ছিন্ন সরবরাহ রাখতে হবে, তাহলে আমি আপনাকে সার্ভিসটা দিতে পারবো এই ক্যান্সার মানুষগুলির এই চিকিৎসাটা। আসলে এগুলি তাত্ত্বিক কথা, বাট রিয়েলিটি ইজ রিয়েলি হার্শ। এটা আসলে খুব কঠিন। আপনাকে একটা রেডিওথেরাপি দেওয়ার জন্য আমার জানার মতে লাস্ট যেটুকু 1 বছর অপেক্ষা করতে হয় ক্যান্সার হাসপাতালে। 1 বছর তো রুগী মারাই যাবে, থাকবেই না। আপনি একটা রেডিওথেরাপির জন্য প্রাইভেটে একটা স্ট্যান্ডার্ড রেডিওথেরাপি প্রোটোকলের জন্য 1 লক্ষ থেকে 1.5 লক্ষ টাকা খরচ করতে হবে। আমার দেশে 90% মানুষের এই সক্ষমতাটা নাই। তাহলে আপনাকে সরকারকে, রাষ্ট্রকে এগিয়ে আসতে হবে। আমার প্রত্যেকটা বিভাগীয় সরকার, অ্যাটলিস্ট প্রতিটা বিভাগীয় অফিস, মানে সেন্টারে রেডিওথেরাপি মেশিনটাকে এনশিওর করতে হবে। পাশাপাশি ওই মেশিনকে চালাবে সেটা, সেটাও এনশিওর করতে হবে, মানে রিসোর্সকেও এনশিওর করতে হবে। কারণ আমরা দেখেছি বিগত আমলে, বিগত সময় দেখেছি যে অনেক মেশিন এসে বাক্সবন্দি অবস্থায় ছিল এবং ওটা ওখানেই ধ্বংস হয়েছে, ওটা ওখান থেকেই পচে গলে গেছে। তো সো রাষ্ট্রকে অ্যাজ এ সামগ্রিকভাবে এগিয়ে আসতে হবে এই যে রেডিওথেরাপি এবং কেমোথেরাপির খরচটা কমানোর জন্য। আছে কিছু কিছু সেন্টারে, বাট এটা প্রয়োজনের তুলনায় একেবারেই অপ্রতুল। স্যার খুবই চমৎকার কথা বলেছেন। এবং এটা খুবই গুরুত্বপূর্ণ স্যার, যে যারা ক্যান্সার ইতিমধ্যে হয়ে গেছেন তাদের আসলে পুষ্টিগত সুবিধা, তার পুষ্টির খেয়ালগুলো নেওয়া, তার নিউট্রিশনাল চেক আপ গুলো করা, এবং পাশাপাশি তার সাইকোলজিক্যাল বা মেন্টাল হেলথ সাপোর্ট, এই দুটো আসলে কতটুকু জরুরি একজন ক্যান্সার রোগীর জন্য? স্টাডি বলে, রিসার্চ বলে যে আপনি যদি মেন্টালি ওয়েল থাকেন আপনার ট্রিটমেন্ট রেসপন্স 40 to 60% বাড়ে যায়। আর আপনার যদি নিউট্রিশন ওকে থাকে আপনার ট্রিটমেন্ট রেসপন্স 30 to 60% বেড়ে যায়। এগুলো হচ্ছে রিসার্চের কথা। তো ডেফিনেটলি এটা ইম্পর্টেন্ট। একটা মানুষ ধরেন, ডিপেন্ড করে, যেমন ধরেন একটা মানুষের প্যানক্রিয়াটিক ক্যান্সার হয়েছে, প্যানক্রিয়াসের, তো প্যানক্রিয়াসের ক্যান্সারের কিন্তু উপসর্গই থাকে খেতে পারবে না, বমি হবে, শুকিয়ে যাবে, মানে ক্যাকেকশিয়া, মানে একদম নিউট্রিশন, ম্যাল নিউট্রিশন যেটাকে বলি আমরা। তো সেক্ষেত্রে এই মানুষটা, আর যিনি ধরেন ব্রেস্ট ক্যান্সারের বেশিরভাগ মানুষ কিন্তু ম্যাল নিউট্রিশন থাকে না। তো যে প্যানক্রিয়াটিক ক্যান্সার এবং যে ব্রেস্ট ক্যান্সার তাদের কিন্তু আলাদাভাবে ট্রিট করতে হবে। স্টোমাক ক্যান্সারের পেশেন্ট তার নিউট্রিশন নিয়েই তার প্রবলেম থাকবে, তাকে নিউট্রিশন সাপ্লিমেন্ট দিতে হবে। সো কোয়ালিটি অফ লাইফ, নাও উই আর টকিং, মানে আমরা এখন বলছি যে কোয়ালিটি অফ লাইফ, মানে আপনি ক্যান্সার মানুষের কোয়ালিটি অফ লাইফটাকে ট্রিটমেন্ট করলে হবে না, আপনি রোগের ট্রিটমেন্ট করতে হবে না, করলে হবে না, আপনাকে মানুষটা ট্রিটমেন্ট করতে হবে। আমাদের মেইন ফোকাস থাকে হচ্ছে রোগের ট্রিটমেন্ট, মানে রোগের চিকিৎসা, নট রোগের চিকিৎসা। আমরা একটা মানুষকে চিকিৎসা করছি, এই মানুষটার মনের, মানে যেটা বলেন মেন্টাল ওয়েলবিং, যেটা সেটা আমাকে এনশিওর করতে হবে। তার স্পিরিচুয়াল ব্যাপারটা আমাদের মাথায় রাখতে হবে, তার ফিনান্সিয়াল ব্যাপারটা মাথায় রাখতে হবে, তার সোশ্যাল ব্যাপারটা। আমাদের দেশে এখন প্রচুর ধরেন কুসংস্কার আছে, ধরেন ক্যান্সার হয়েছে তার সাথে সে এক বিছানায় শুবে না, এক বাসায় থাকবে না, এক পুকুরে গোসল করবে না, এই যে তাকে সোশ্যালি আইসোলেটেড করে দিল, এটা কি মেন্টাল হেলথকে ডিস্টার্ব করে না? বিশালভাবে করে। তো এই যে দেখেন এগুলো আসলে খুব ছোট ছোট জিনিস, বাট এগুলোর ইম্প্যাক্ট অনেক বড়, অনেক আঙ্গিকে। কারণ এই যে বললাম যে হয়তো একটা স্টেজ 4 ডিজিজে মানুষ আছে, হয়তো সে আমাদের সাথে আর 1 বছর বেঁচে আছে কিংবা আমাদের সাথে আছে, বাট এই একটা বছর তার কোয়ালিটি অফ লাইফটাকে আমরা কিভাবে ইমপ্রুভ করতে পারি, দ্যাট ইজ মেইন কনসার্ন। যেহেতু আমাদের ম্যাক্সিমাম মানুষই হচ্ছে আপনার ক্যান্সারকে আমরা স্টেজ 4 ডিজিজ ট্রিট করতে পারি না, সেক্ষেত্রে আমাদের ওইটাও একটা বড় জায়গা যেখানে আমরা আমাদের ফোকাসটা করা উচিত। স্যার যথার্থই বলেছেন। আমরা যেটা অলরেডি কথা হয়েছিল যে সুখী থেকে আমরা বেশ কয়েকদিন আগ থেকে আসলে ক্যান্সার নিয়ে কাজ করছি, স্পেশালি 30 জনের একটা কোহর্ট নিয়ে কাজ করছি স্যার। সেখানে আমরা দেখেছি যে প্রায় 30 জনের 25 ভাগেরই বেশি মানুষ, মানে 25 জনই বলেছেন যে তার চিকিৎসার খরচ চালাতে হচ্ছে ধার করে অথবা তার সম্পদটাকে বিক্রি করে। এবং এর মধ্যে অদ্ভুতভাবে আমরা একটা অ্যানালাইসিস পেয়েছি যে এর মধ্যে 23% মানুষ আত্মহত্যা করার চিন্তা ভাবনা করেছেন বা আত্মহত্যা করতে গেছেন। এবং এর পাশাপাশি অনেকেই আছেন যারা চিকিৎসার খরচ আর করছেন না, চিকিৎসার খরচ
তারা গ্রহণ করছেন না, ওষুধ খাচ্ছেন না। এই যে ক্যান্সার হয়ে যাওয়ার পর মানুষের শারীরিক, মানসিক, পারিবারিক এবং সামাজিক ভাবে যে এই যে পিছিয়ে পড়াটা, এটার জন্য আসলে পরিবার, সমাজ বা রাষ্ট্র কতটুকু প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে দায়ী বলে আপনি মনে করেন? পুরোপুরি দায়ী, মানে কতটুকু না, পুরোপুরি দায়ী। যে মানুষটার ক্যান্সার হলো সে তো পুরোপুরি নির্ভর হলো তার সরি পরিবারের উপরে। আর পরিবার যেহেতু ইউনিট অফ দ্য সোসাইটি অ্যান্ড অ্যাজ ওয়েল এজ দ্য কান্ট্রি, মানে দেশ, রাষ্ট্র ব্যবস্থা এবং সমাজ ব্যবস্থার ইউনিট হচ্ছে পরিবার। তো যার ক্যান্সার হলো সে কিন্তু পুরোপুরি, একেবারে পুরোপুরি ভাবে নির্ভরশীল হলো পরিবারটার উপরে। এবং আনফর্চুনেটলি উনি যদি ওই পরিবারের প্রধান ব্যক্তি হন, মানে ধরেন ইনকামের, আয়ের প্রধান উৎস হন, তাহলে তো ওই পুরো পরিবারটাই অন্ধকারে পড়ে গেল, কিংবা একটা বিশাল বিপর্যয়ের মধ্যে পড়ে গেল। তাহলে যদি একটা পরিবার বিশাল বিপর্যয়ে পড়ে, তাকে কে উদ্ধার করবে? তাকে সমাজ উদ্ধার করতে আসতে হবে, তাকে সোসাইটি, মানে আপনার রাষ্ট্রকে আসতে হবে। আমরা সবাই, মানে আমরা যখন একটা কোথাও থেকে শুনি যে এই মানুষটা ক্যান্সার হচ্ছে, আমরা কিন্তু মনের ভিতরে একটা সিম্প্যাথি কিংবা ইমপ্যাথি জেগে উঠে যায়, একটা মানুষের প্রতি একটা সহমর্মিতা চলে আসে, যে এই মানুষটা একটা বিশাল বিপদে পড়েছে, কিভাবে হেল্প করা যায়। আমরা অনেকেই বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে বিভিন্ন ভাবে সোশ্যাল রেসপন্সিবিলিটি কিছু কিছু পালন করি। কিন্তু আমার কাছে মনে হয় দিস ইজ দ্য রাইট টাইম, এটাই সঠিক সময়, এই যে ডটগুলি আছে বিভিন্ন জায়গাতে, সেন্টার যারা নিজেরা নিজেরা কিছু কিছু করছে, এই সবগুলো ডটকে ইন্টারকানেক্টেড করে দিয়ে একটা বড় প্ল্যাটফর্ম দাঁড় করানো, যেটাকে পুরোপুরি নালিশ করবে হচ্ছে রাষ্ট্র। যদি এরকম একটা কম্প্রিহেন্সিভ প্ল্যাটফর্ম করা যায়, আমার কাছে মনে হয় যে এত প্রশ্ন যে দায়ী কে দায়ী, আরে ভাই আমার রোগ হয়েছে, আমি কি করব? তুমি করবে না, আমার পরিবার করবে। তা আমার পরিবার কোথায় করবে? সোসাইটি থেকে করবে। সোসাইটি কোথায় বিলং করে? রাষ্ট্রে করে। তা আমার পর্যন্ত সার্ভিস আসতে হলে তো এই প্রত্যেকটা লেয়ারকেই ইনভলভ হতে হবে। স্যার অসংখ্য ধন্যবাদ। আমরা আমাদের অনুষ্ঠানের একবারই শেষ পর্যায়ে স্যার চলে এসেছি। আপনার অসংখ্য ধন্যবাদ, আপনার অনেক মূল্যবান পরামর্শ আমাদেরকে দিয়ে দিচ্ছেন স্যার। আহ, যেহেতু আমরা দেখছি যে বাংলাদেশে ক্যান্সার রোগী ক্রমশ বাড়ছে, এবং আমি প্রথম প্রশ্নটা আবার শেষে এসে করছি যে এই যে ক্যান্সার রোগীগুলো বাড়ছে বা ক্যান্সারের কারণগুলো বাড়ছে বিভিন্ন জায়গাগুলো থেকে, এই রিস্ক ফ্যাক্টর গুলো থেকে আসলে প্রেডিক্টিভ কোনো অ্যানালাইসিস করা যায় কিনা বা ক্যান্সারকে আসলে প্রিভেনশন করা যায় কিনা, এই ব্যাপারে আপনার যদি একটু কোনো বলা থাকবে স্যার। অফকোর্স, আপনার যেটা হচ্ছে যে আমরা যে ক্যান্সারগুলি নিয়ে ফাইট করি, এই ক্যান্সারগুলির ভিতরে শতকরা 40 থেকে 60 ভাগ প্রিভেন্ট করা সম্ভব। আপনি যদি কিছু নিয়ম মেনে চলেন, যেটাকে বলি আমরা খাদ্যাভ্যাস, জীবনের বিভিন্ন, ধরেন আপনার ধূমপান পরিত্যাগ করেন, আপনি এক্সারসাইজ করেন, আপনি সেডেন্টারি, মানে সেডেন্টারি লাইফ লিড না করেন, মানে অলস জীবন লিড না করেন, তারপর হচ্ছে আপনি ধরেন জাঙ্ক ফুড পরিহার করেন, মানে এরকম কিছু দৈনন্দিন ব্যবহারিক কিছু আছে যেগুলো যদি আপনি পরিহার করেন, আপনি ক্যান্সার থেকে বাঁচতে পারবেন। তারপরে আরো কিছু রিস্ক ফ্যাক্টরস আছে যেগুলি ইনভায়রনমেন্টাল, জেনেটিক, যেটা আমাদের হাতে নেই। বাট যেটা আমাদের হাতে আছে, 40 to 60% আমাদের হাতে আছে, উই ক্যান প্রিভেন্ট দ্যাট। আমরা এখন অনেকে কিন্তু ফান করে বলে যে স্যার আমি তো জীবনে সিগারেট খাই নাই, তাহলে আমার কেন ফুসফুস ক্যান্সার হলো? ইটস ট্রু, বাট সেটা কয়জনের হয়েছে? দ্যাট ইজ দ্য কজ। এখন প্রবলেমটা হচ্ছে যে আমরা সবসময় রেয়ার জিনিসটাকে সামনে এক্সাম্পল নিয়ে আসি, বাট রেয়ার শুড নট বি দ্য এক্সাম্পল। আপনি দেখেন যারা ফুসফুস ক্যান্সার আক্রান্ত হয়েছে তার ভিতরে 90% ধূমপান করেছে, 10% করে না, কিন্তু 90% তো করেছে। তাহলে আমি যদি ধূমপান ছেড়ে দিই, তাহলে এই 90% লোক তো আসতো না আমার কাছে। তাহলে প্রিভেনশন, ক্যান্সারের যে যত ক্যান্সারের নাম বলি না কেন, এর ভিতরে প্রিভেনশন এবং আর্লি স্ক্রিনিং, মানে আপনার এটাকে বলে কিছু টেস্ট করে দেখা নিয়মিতভাবে। যদি আমার কোনো রিস্ক ফ্যাক্টর থাকে, যেমন আমার বংশের যদি কারো ক্যান্সার থাকে, ধরেন আমার বাবার ক্যান্সার ছিল কিংবা আমার মার ক্যান্সার আছে, তাহলে আমাকে স্ক্রিনিং এর আওতায় আসতে হবে। কিছু গাইডলাইন আছে, এই জন্য বলছে যে এরকম যদি আপনি রিস্ক ফ্যাক্টর থাকেন, যে আপনার আপনি আপনার পরিবারের কারো ক্যান্সার আছে, আপনি নিকটস্থ একজন এমবিবিএস এর সাথে যোগাযোগ করেন, এমবিবিএস ডাক্তারের সাথে, চিকিৎসকের সাথে। উনি আপনাকে কিন্তু প্রপারলি গাইডলাইন করে দিতে পারবে। কারণ আমি জানি ধরেন প্রায় 400 ধরনের ক্যান্সার আছে, এখন প্রত্যেকটা জিনিস ভিন্ন ভিন্ন, আপনার তো 400টা জানার দরকার নেই। এই জন্য আপনি, মানে আমি এখন বলতে লাগলে দেখা যাবে যে সব রিস্ক ফ্যাক্টরস বলতে গেলে আমার সময় শেষ হয়ে যাবে। এই জন্য আমরা বলছি যে আপনার যেটা সুবিধা হয়, যে আপনার যদি কখনো কোনো সন্দেহ থাকে,
তাহলে আপনি আপনার নিকটস্থ একজন এমবিবিএস চিকিৎসকের শরণাপন্ন হন। আর আপনার আমি জানি যে এই যে গ্রামীণ হেলথ টেকের যে সুখী যেটা আছে, সুখীর মাধ্যমে আপনি কানেক্টেড হতে পারেন। তো সুখীর মাধ্যমে ওরা আমাকে যেটা বললেন আপনারা যে 24/7 আপনাদের অ্যাক্সেস আছে। সো যারা শুনছেন, যারা কানেক্টেড আছেন, তারা আপনি সুখীর মাধ্যমে কানেক্ট হন। এখানে আমার মনে হয় যে দে আর ভেরি গুড রিসোর্স, তারা খুব ভালো একটা রিসোর্স আছে। অ্যাটলিস্ট আপনার প্রাথমিক পর্যায়ে আপনাকে সঠিক নির্দেশনা দিতে পারবে যে আসলে কি করা উচিত, কি করা উচিত না। অসংখ্য ধন্যবাদ স্যার। স্যার আপনার কথার সাথে ইতিমধ্যে আমাদের একজন সুখীর এমবিবিএস টেলিহেলথ চিকিৎসক যুক্ত হয়েছেন, ডক্টর মুনিয়া। আমরা তার কাছ থেকে একটা প্রশ্ন শুনতে চাই যে তারা তো অনেক রোগী প্রতিদিনই দেখছেন, তো সেই জায়গাগুলো থেকে তারা আসলে কি ধরনের প্রবলেম গুলোকে ফেস করেন, এবং ডক্টর মুনিয়া আপনি আপনার প্রশ্নটি করতে পারেন যে আসলে কিভাবে এই রোগীগুলোকে আপনারা রেফার করতে পারেন, বা আপনার যে প্রশ্নটা যদি আপনার থাকে সেটা যদি আপনি শেয়ার করেন, ডক্টর মুনিয়া। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। স্যার। থ্যাংক ইউ স্যার, আপনি আপনার অনেক মূল্যবান সময় দিয়ে আমাদের এখানে এসেছেন। স্যার, আমাদের এখান থেকে দেখেছি অনেক পেশেন্টই থাকে, ওরা আসলে খুব বেশি অ্যাওয়ার্ড থাকে না যে ওনাদের ক্যান্সার হয়েছে। আমরা জানি, কিন্তু আমরা ওনাদেরকে এভাবে উৎসাহিত করতে পারি না যে আপনার চিকিৎসাটা চালানো দরকার। সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, মানে ওনাদেরকে যে ওনারা যেন ওনাদের চিকিৎসাটা কন্টিনিউ করতে পারে, ওই ক্ষেত্রে আমরা কিভাবে ওনাদেরকে এনকারেজ করতে পারি? মানে খুবই একটা রিয়েলিস্টিক প্রশ্ন করেছেন। আমি আপনাকে একটু একটু ঘুরিয়ে আনসারটা দিই। সেটা হচ্ছে যে আপনারা নিশ্চয়ই জানেন গ্রিফ ম্যানেজমেন্ট মানে একটা ব্যাড নিউজ মানুষ কিভাবে অ্যাডাপ্ট করে। অ্যাডাপশনের যখন একটা মানুষ জানে যে তার ক্যান্সার হয়েছে, সে 5টা লেয়ার চেঞ্জ মানে পার করে। প্রথমে সে ডিনায়াল ফেজে থাকে যে না আমার হয় নাই। এরপরে সে বার্গেনিং ফেজে থাকে, কেন আমি তো কোনো পাপ করি না, আমাকে কেন আল্লাহ এত বড় শাস্তি দিল। এরপরে সে সবার সাথে কম্পেয়ার করা শেষ করে লাস্ট স্টেজে সে মেনে নেয়। আপনি যে ক্যান্সার পেশেন্টটাকে ডিল করছেন, ওনাকে আপনি কিভাবে মোটিভেট করতে পারবেন এটা ডিপেন্ড করে হচ্ছে যে ওই পেশেন্টটা এই 5টা স্টেজের কোন স্টেজে আছে। সে যদি আপনার অ্যাডাপশন মানে সে যে মেনে নিয়েছে আমার ক্যান্সার হয়েছে আমি বেশি দিন বাঁচবো না, আপনি ওকে মোটিভেট করতে পারবেন না। বিকজ অফ নাম্বার ওয়ান, যে সে অলরেডি মেন্টালি প্রিপেয়ার নিয়েছে আই হ্যাভ টু লিভ, আমাকে লিভ করতে হবে। নাম্বার টু, সে চিন্তা করে আমি তো মরেই যাবো, আমার পরিবারটাকে আমি কেন নষ্ট মানে ধ্বংস করে যাবো অর্থনৈতিকভাবে। তো একটা মানুষ যখন মাইন্ডটাকে সেট করে ফেলেন যে আমি চলে যাব, আমি থাকবো না বেশি দিন, অথবা আমার আমার পুরা আমার পুরা সক্ষমতা আছে ধরেন 10 টাকার, আমি 10 টাকা খরচ করলে আমার পরিবারটা পথে বসে যাবে, আমি এটা করব না। কিংবা আরেকটা হতে পারে যে স্পিরিচুয়াল একটা অ্যাঙ্গেল থাকে যে আল্লাহ আমাকে এভাবে যাচ্ছে, আমি কেন এটা আর ফার্দার করে লাভ কি। আরেকটা অ্যাঙ্গেল থাকে হচ্ছে যে আচ্ছা ওকে দেখেছি কেমো দিয়েছে, ওকে দেখেছি রেডিওথেরাপি দিয়েছে, ও তো 3 মাসে বেশি বাঁচে নাই, তাহলে আমার এত আয়োজন করে কি লাভ। তো সো আপনি যখন একটা মানুষের সাথে কথা বলবেন মানে এই মোটিভেশনে কাজ করবেন, তখন কিন্তু আপনাকে এই 4-5টা অ্যাঙ্গেল নিয়ে চিন্তা করে দেন একটা আনসার যে আসলে ওই মানুষটা কোন লেভেলে আছে, সে কি আসলে অ্যাডাপ্টেশন লেভেলে আছে, সে কি আসলে মেন্টাল প্রিপারেশন নিয়ে তারপর আপনার সাথে কথা বলছে, নাকি সে আসলে অর্থনৈতিকভাবে চ্যালেঞ্জের মুখে থেকে কথাটা বলছে, নাকি সে স্পিরিচুয়ালি কথাটা বলছে। মানে কারণ আপনাকে মোটিভেট করতে হলে এই অ্যাঙ্গেল গুলো থেকে মোটিভেট করতে হবে। অসংখ্য ধন্যবাদ স্যার। থ্যাংক স্যার ইউ আমরা স্যার। আমাদের অনুষ্ঠানের একদমই শেষ পর্যায়ে। স্যার আমরা আপনার কাছে অনেক বেশি কৃতজ্ঞ যে আপনি অনেক চমৎকারভাবে পুরো বিষয়টিকে বুঝিয়ে নিয়েছেন এবং বুঝিয়ে দিয়েছেন আমাদেরকে। স্যার সর্বোপরি আপনার কাছে জানতে চাই, আজকে সুখী এবং গ্রামীণ হেলথ টেকের আজকের এই নিয়মিত অনুষ্ঠানে আপনার আসতে পেরে কেমন লেগেছে, এবং দর্শকদের উদ্দেশ্যে আপনি কিছু বলতে চান কিনা? অফকোর্স, ক্যান্সার থেকে বাঁচার জন্য যতগুলি উপায় আছে, সবগুলি উপায় আমরা মানুষজন কম বেশি সবাই জানি। তারপরেও আমরা আসলে কিছু কিছু জায়গাতে ওই যে বলেছিলাম যে সচেতনভাবে অসচেতন থাকি। আবার কিছু জায়গাতে আমাদের হাত নেই, যেমন ইনভায়রনমেন্টাল পরিবেশে আমাদের যে পরিবেশের দূষণ, আমাদের হাত নেই, মেনে নিতে হচ্ছে। রাষ্ট্র আমাকে পুরোটা প্রোভাইড করতে পারছে না, ওটা আমাকে মেনে নিতে হচ্ছে। সো ক্যান্সারকে যদি ফাইট করতে হয়, সেটা আমাদেরকে সবাইকে একসাথে দাঁড়িয়ে ফাইট করতে হবে। পারিবারিকভাবে মানে প্রথমে ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে, সামাজিকভাবে এবং রাষ্ট্রীয়ভাবে। সুখী যে স্টেপটা নিয়ে আসছে সামনে মানুষের পাশে দাঁড়ানোর জন্য, বিশেষ করে এই অসহায় মানুষগুলোর সাথে একটা কথা বললেও কিন্তু এই অসহায় মানুষগুলি অনেক সময় সাহস পায় যে না, কেউ একজন শুনছে, কেউ একজন তাদেরকে নিয়ে ভাবছে। যে এই যে ফিলিংসটা
সুখী ক্যান্সার মানুষদেরকে দিচ্ছে, এই জন্য অসংখ্য ধন্যবাদ। আমি আশা করি সুখীর মতন মানে গ্রামীণ হেলথের মতন আরো যারা বাংলাদেশে আসলে কন্ট্রিবিউট করতে পারে তারা আরো আরো পজিটিভলি আসবে। আর আমি জানি না গ্রামীণ ব্যাংক হিউজ, এটা ওয়ার্ল্ড ওয়াইড এদের ইয়ে আছে। গ্রামীণ ব্যাংক চাইলে বাংলাদেশের সকল ক্যান্সার রোগের চিকিৎসার ভারও কিন্তু গ্রামীণ ব্যাংক চাইলে নিতে পারে। তা আমি এটুকু আশা করব যে যারা দায়িত্বশীল জায়গায় আছেন তারা তাদের দায়িত্বটুকু যদি পালন করেন, আমাদের এই অসহায় ক্যান্সার মানুষদের পাশে দাঁড়ান, তাহলে আসলে সত্যিকার অর্থে আজকে আমার এই আশাটা সার্থক হবে। অথবা আমরা যারা এই সেক্টরে কাজ করছি তাদের এই, আমি আমি 2004 সালে ডাক্তারি পাশ করেছি, মানে আজকে 22 বছর ধরে আমি এই সেক্টরে আছি। আমি যতদিন বেঁচে থাকবো হয়তো এই সেক্টরেই থাকবো, তাহলে আমার এই যে ইনভেস্টমেন্ট মানুষের প্রতি, এটাও সার্থক হবে যদি রাষ্ট্র আমাকে সহযোগিতা করে, যদি সমাজ আমাকে সহযোগিতা করে, এবং যাদের কিনে কাজ করছি তারা যদি সঠিকভাবে বেনিফিশিয়ারি মানে লাভবান হয়, তাহলে আমাদের এই সকল আয়োজন কিন্তু সার্থক হবে। অসংখ্য ধন্যবাদ ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম স্যার, আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য এবং ক্যান্সার নিয়ে চমৎকার চমৎকার উপদেশ আমাদেরকে দেওয়ার জন্য। সুপ্রিয় সুধী মণ্ডলী, আপনারা দেখছিলেন সুখী গ্রামীণ হেলথ টেক টিমটি তো আমার ডাক্তারের বিশেষ পর্ব। আজকে আমরা কথা বলেছি ক্যান্সার নিয়ে। আশা করি আপনাদের এই আলোচনা ভালো লেগেছে। আশা করি আপনাদের এই আলোচনা নিয়ে আমরা সবাই মিলে একসাথে ক্যান্সারকে প্রতিরোধ করতে পারবো এবং একই সাথে যারা ক্যান্সার রোগী আছেন তারা শারীরিকভাবে অসুস্থ থাকলেও তাদেরকে মানসিকভাবে আমরা সাহস দেই এবং তাদেরকে প্রমাণ করি যে পিছিয়ে যাওয়া নয়, বরং পাশাপাশি থাকলে, কাছাকাছি থাকলে, হৃদয় দিয়ে ভালোবাসলে ক্যান্সারও নিরাময় করা সম্ভব। অন্তত যতটুকু সময়, যতটুকু দিন তারা আছেন, বেঁচে আছেন, ততটুকু সময় তাদেরকে প্রাচুর্য ভরে আমরা বাঁচিয়ে রাখতে পারি। তাদের পাশে থেকে, সাথে থেকে, আর্থিকভাবে হলেও, কাছাকাছি থেকে, সামাজিকভাবে হলেও তাদেরকে মর্যাদা দেই এবং সুখী বিশ্বাস করে এই সকল ক্যান্সার রোগী তারা প্রত্যেকটি মানুষ সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে সবাই আমাদের কাছে অত্যন্ত প্রিয় এবং সবাইকে আমরা সত্যিকার অর্থে সুখী করতে চাই যতদিন তারা এই বাংলাদেশে বেঁচে আছে। সুপ্রিয় সুধী মণ্ডলী, অসংখ্য ধন্যবাদ আবারও আপনাদের সাথে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসার জন্য। আশা করি আপনারা নিয়মিত আমার ডাক্তার এই পর্বে আসবেন এবং দেখবেন আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকরা কি বলেন এবং কিভাবে এটি আপনার জীবনে, আপনার পারিপার্শ্বিক জীবনে অনেক বেশি বড় ভূমিকা রাখতে পারে। দেখা হবে আবার আগামী মঙ্গলবার রাত 9টা থেকে 10টায় নতুন কোনো অতিথি নিয়ে, নতুন কোনো বিশেষজ্ঞ চিকিৎসককে নিয়ে এবং নতুন কোনো পর্ব নিয়ে, নতুন কোনো বিষয় নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুখী থাকবেন, সুখে থাকবেন, সুখীর সাথেই থাকবেন।